মুষলধারে বৃষ্টি নেমেছে। গাছের তলায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। চারিপাশে বৃষ্টির দাপট, আকাশে মেঘের ডাক। আবছা হয়ে এসছে চারিদিক। কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখে। হঠাৎ দেখলাম অন্ধকারের মধ্যে থেকে একজন মহিলা শাড়িটাকে একটুখানি ওপর দিকে তুলে মাথার মধ্যে ঘোমটাটা কোনো রকম চাপা দিয়ে দৌড়তে দৌড়তে আমার দিকে আসছে। দেখি মনে একটা আশা জাগলো, নিশ্চয়ই মা আসছে আমাকে খুঁজতে খুঁজতে। ওয়েলকাম ব্যাক সকলকে, শুনছে ভাবনাতীত। আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। যেটা শুনলে সেটা কিন্তু ট্রেলার ছিল, আসল গল্প এখনো বাকি আছে। সরি, গল্প নয়, আসল ঘটনা কিন্তু এখনো বাকি আছে। ঘটনা পাঠিয়েছেন যে কলকাতা থেকে পারমিতা মিত্র। সে যেরকম ভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে তেরকম ভাবে তোমাদেরকে শোনাবো। বাট যারা যারা এখনো পর্যন্ত ভাবনাতীত পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে কিন্তু আমাদের আপকামিং আপডেটস তোমরা পেতে থাকবে অনবরত। আর আমাদের আরো কি কি প্ল্যানিংস আছে জানতে হলে তোমরা আমাদের কমিউনিটি পোস্টগুলো দেখতে পারো। চলো, উনি যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই তোমাদের সাথে শুরু করছি যে ঘটনাটা। হ্যালো শুভঙ্কর, কেমন আছো তুমি? তোমার নজর ঘটনাটা শুনলাম, সেটাই আমার ফার্স্ট রেকমেন্ডেশন এসেছিল। শুনে আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং বাকিগুলো শোনার পর ঠিক করলাম যে আমার ছোটবেলায় যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করি। আমার বয়স তখন অনেকই কম ছিল। আমি, আমার মা আর আমার এক বান্ধবী বোটানিক্যাল গার্ডেন বেড়াতে গেছিলাম। যারা যারা বোটানিক্যাল গার্ডেন চেনো তাদের কাছে ব্যাপারটা খুব বুঝতে সুবিধা হবে বা তারা রিলেট করতে পারবে, অনেক পুরোনো দিনের কথা। তাই সেই সময় বোটানিক্যাল গার্ডেনেই ঘটেছিল আমার সঙ্গে একটা এমন ঘটনা, যে ঘটনাটা কোনো ব্যাখ্যা কিন্তু আমি আজও খুঁজে পাইনি শুভঙ্কর। তুমি ব্যাখ্যা পেলে আমাকে জানিও। দিনটা বেশ সুন্দর ছিল। সকালবেলা বাড়িতে বসে রয়েছি, বসে বই পড়ছি। হঠাৎ আমার বান্ধবী এসে হাজির। বাড়িতে ঢুকেই আমাকে বলল, এসে গেছি, কি খবর? আমি তো দেখে আনন্দ বললাম, আরে বাবা, এত সেজে গুজে কি ব্যাপার? তখন সে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে বাড়িতে জানিয়ে দিয়েছি, এই বেলায় আর বাড়ি ফিরছি না। আজকে আমরা দুজন মিলে ঘুরবো ফিরবো আনন্দ করব, তারপর বাড়ি যাব। ঘুরবো ফিরবো? কোথায় ঘুরবো? চল না, বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে আসি। ভাবলাম ঠিক আছে, মাকে একবার বলে দেখি। মাকে বলতেই দেখলাম মাও রাজি হয়ে গেল। মা আবার যাওয়ার আনন্দে লুচি তরকারি সবকিছু রেডি করে নিল, লুচি আর আলুর দম রেডি করলো। বাইরে থেকে আমরা মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে আমি, মা এবং আমার বান্ধবী আমরা তিনজনে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন বেড়াতে। দিনটা বেশ ভালোই ছিল, খুব একটা রোদও না, খুব একটা মেঘলাও নয়। আমরা যাচ্ছি, মানে বিচালি ঘাট থেকে লঞ্চে উঠে সোজা আমরা গিয়ে বি গার্ডেনে নামলাম। যারা যারা কলকাতার লোকেশন চেনো তারা বুঝতেই পারছো কোন লোকেশনের কথা হচ্ছে। তখনকার দিনে বোটানিক্যাল গার্ডেন তো আরো পুরনো ছিল, এখনকার মতো এত ব্যবস্থা ছিল না ওখানে তখন। আমরা নামলাম, নেমেই দেখলাম একটা মসজিদ রয়েছে। মসজিদের সামনে একটা বড় বট গাছের শাখা, তার ডালে ডালে লোকে অনেক ধাগা বেঁধে রেখেছে। সেখান দিয়ে আমরা সোজা চলে গেলাম। এবার বোটানিক্যাল গার্ডেনে সবাই জানে ব্যাপারটা, যেটা বড় বট গাছ তার এত ঝুড়ি নেমেছে যে অতগুলো গাছের মধ্যে আসল গাছটাকে বোঝা খুব মুশকিল। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘুরছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পর একটা জায়গায় আমরা বসেছি খাওয়া দাওয়া করার জন্য। লুচি আলুর দম মিষ্টি আমরা বেশ আয়েশ করে খাচ্ছি বসে। আলুর দমটা তো আমার এত ভালো লেগেছে যে আমি হাত চেটেই চলেছি। খেতে খেতে আমরা দেখলাম যে পাখি ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। মানে আগে তো এত সিকিউরিটি ছিল না, তো পাখি ধরাটা অনেক রকম ওখানে পাখি আসতো বলে জাল বিছিয়ে রেখেছে, যাতে তারা পাখি ধরে বাইরে বিক্রি করতে পারে। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু কি বলবো আমরা। পাশ দিয়ে নদীর আওয়াজ ভেসে আসছে, খুবই ভালো লাগছিল। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে। হঠাৎ কোথাও কিছু নেই, ঘন মেঘ ঘনিয়ে এলো। চারিপাশ দিয়ে আকাশ কালো করে এলো। আকাশের মুখ ভার হয়ে উঠেছে। মা সঙ্গে সঙ্গে বলল, আরে ব্যাস ব্যাস, অনেক হয়ে যাচ্ছে, তাদের সব গোছা গোছা গোছা, এখান দিয়ে বেরোতে হবে। এক্ষুনি মধ্যে ঝমঝম করে নামবে, আর জঙ্গলে ঝড় উঠলে আর দেখতে হবে না। কিছুক্ষণ পর আমার যখন খেয়াল হলো, আমি বুঝতে পারলাম পুরো জঙ্গল অন্ধকার করে এসছে, যেন দিনের বেলায় রাত হয়ে গেল। মা তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়ে ওখানে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে।
আমি কোনো রকম যেটুকু আলুর দম চাইছিলাম তাতে করে আঙুলটা চেটে তাতে করে টিফিন বক্সটা আটকাচ্ছি, কিন্তু সেই সময়টাও প্রকৃতি আর আমাকে দিল না। আমার টিফিন কৌটোটা সম্পূর্ণ আটকানো পর্যন্ত হয়ে ওঠেনি, হঠাৎ মনে হলো যেন একটা বিশাল দানব পিছন থেকে আমাদের দিকে তেড়ে আসছে। মানে ঝড়ের আওয়াজ এমন ভাবে আমার দিকে ধেয়ে এলো, হুড়মুড় হুড়মুড় করে মনে হলো যেন গাছগুলো এক্ষুনি এর ওর ঘাড়ে ভেঙে না পড়ে যায়। আমি তো এদিক ওদিক তাকায় তাকায় তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গোছাচ্ছি, ততক্ষণে মা আর আমার বান্ধবী কোনো রকম গুছিয়ে ধীরে ধীরে পালানোর প্রস্তুতি নিচ্ছে, দৌড়াবে। আমিও তাড়াতাড়ি করে সব দৌড়তে যাবো, কিন্তু আমি একটু দেরি করে ফেললাম। ঝড় প্রবল বেগে চালু হয়েছে, আমার মা আর বান্ধবী অনেকটা এগিয়ে গেছে, আমি ওদের পিছনে। কিছুক্ষণের মধ্যে ঝড়ের দাপট এত বেড়ে গেল, চারিদিক সাদা হয়ে গেল বৃষ্টিতে। মুহূর্তের মধ্যে চোখের সামনে আমি দুজনকে মিলিয়ে যেতে দেখলাম। আমি আর ওদেরকে খুঁজে পাচ্ছি না। আমি দৌড়চ্ছি আর ডাকছি, মা, মা কোথায় গেলে? মা, পিউ, কই গেলি তুই? সেই মুহূর্তে আমার চোখে এক গাদা ধুলো ঢুকে গেল। ধুলো আমার চোখে মুখে চারিদিকে, আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখ ডলতে ডলতে আমি এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু এ বাবা, কোথায় চলে গেল সবাই? ঝড়ের দাপট আরো বেড়েছে, আমি তো দিশাহীন হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি আর বারবার ডেকে চলেছি, মা, পিউ, কোথায় গেলি তোরা? মা, কোথায় গেলে? সেই মুহূর্তে দিশাহীন হয়ে আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি, তখন আমার কানে এলো নদীর আওয়াজ। মনে মনে ভাবলাম যে ঠিক দিকেই যাচ্ছি, কিন্তু নদীটা যে একটুখানি নয়, আর এই পথ যে একটুখানি নয়, সেটা তখন আমার সেই ছোট মাথায় আসেনি। আমি এদিক ওদিক দিশাহীন হয়ে হাঁটাহাঁটি করছি, এরকম ভাবেই দৌড়তে দৌড়তে হঠাৎ দেখলাম বিশাল বটগাছের সামনে এসে দাঁড়িয়েছি। বুঝতে পারলাম যে ভুল পথে চলে এসেছি। সেরকম পরিস্থিতিতে পড়েও আমি ভাবলাম হার মানলে চলবে না, আমি আবার দৌড়তে শুরু করলাম যদি কোনোভাবে রাস্তা পাওয়া যায়। কিন্তু যখন আমি দেখলাম আমি বারবার দৌড়ে একই জায়গায় এসে থেমে যাচ্ছি, এরকম 3-4 বার করার পরে আমি একদম হতাশ হয়ে পড়লাম। পুরো বৃষ্টিতে ভিজে গেছি, ঝড়ের দাপট আরো তীব্র হয়েছে। এবার আমি হতাশ হয়ে একটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম, বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার ভগবানকে মনে মনে স্মরণ করতে লাগলাম যে আমি কোন বিপদে ভেসে গেলাম, বাঁচাও আমাকে বিপদ থেকে। আকাশ ঘন কালো মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি, চারিপাশ সাদা হয়ে গেছে। চোখের জলে আমি মুছতে মুছতে হঠাৎ আমার চোখ গেল সামনের বনের দিকটায়। লক্ষ্য করলাম একজন মহিলা, আমার মা, শাড়িটাকে একটু উপর দিকে তুলে মাটি থেকে মাথায় ঘুমটা দিয়ে বৃষ্টি থেকে বেঁচে আমার দিকে এগিয়ে আসছে এবং হাত দিয়ে আমাকে ইশারায় ডাকছে। মায়ের মুখ স্পষ্ট নয়, কিন্তু আমার বুঝতে ভুল হয়নি, এটাই আমার মা। আমি তাড়াতাড়ি করে দিশাহীন হয়ে দৌড়ে শুরু করলাম, মা আমি আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আছি আমি আসছি। আমি তো মাকে দৌড়তে দৌড়তে বলতে লাগলাম, মা আমি রাস্তা ভুল করছি, তোমাদের খুঁজছিলাম কতক্ষণ, দাঁড়াও দাঁড়াও। মাও আগে আগে দৌড়চ্ছে আর আমাকে ইশারা করে ডাকছে, আমিও মাকে অনুসরণ করে দৌড়চ্ছি। কিন্তু যতই দৌড়াই না কেন, মা আর আমার দূরত্বটা অতটাই রয়ে গেছে যতটা প্রথমে ছিল, দূরত্ব কিছুতে কমছে না। আমি মাকে বলে যাচ্ছি, মা দাঁড়াও, মা দাঁড়াও, আমি আসছি। কিন্তু মাও এগিয়ে চলেছে আমাকে ডাকতে ডাকতে, আর আমিও তার পিছন পিছন দৌড়ে চলেছি। দৌড়তে দৌড়তে বেশ কিছুটা দৌড়েছি, এরকম ভাবেই দৌড়তে দৌড়তে বেশ কিছুটা দৌড়ানো হয়ে গেছে। দৌড়ে শেষ অব্দি দুটো বট গাছের মাঝখানে এসে যখন দাঁড়ালাম, আর আমি মাকে দেখতে পেলাম না, আবার হারিয়েছি মাকে। কিন্তু দুই বট গাছের মাঝখানে দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম আমার সামনে সেই মাজারটা, যেই মাজারের লোকে সুতো বেঁধে গেছিল। আমি বলছিলাম প্রথমেই, মাজারের সামনের সেই বট গাছ যেখানে লোকের সুতো বেঁধে গেছে, অনেক সুতো বাঁধা রয়েছে, সেই বট গাছের সামনে এসে দাঁড়িয়েছি। বুঝতে পারলাম মেন গেটের কাছে পৌঁছে গেছি, এখান দিয়ে খেয়া পার করে আমাদের ওপারে যেতে হবে। এই ভেবে মনের সাহস নিয়ে একটু একটু করে আবার এগোচ্ছি। হঠাৎ দেখলাম ঠিক ওই পারের একটি শেডের তলায় মা আর পিউ দাঁড়িয়ে আছে। মা দাঁড়িয়ে কান্নাকাটি করছে, আমার দেখতে পেয়েই মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে মায়ের কি কান্না, আর আমারও মাকে জড়িয়ে ধরে কি কান্না। আমি মাকে কাঁদতে কাঁদতে বললাম, কি গো, আমি তোমায় কত করে দাঁড়াতে বললাম, তোমরা আগে আগে চলে এলে। মা তখন কাঁদতে কাঁদতে আমাকে বলল, কি করে যাবো তোকে আমি খুঁজতে এই বৃষ্টির মধ্যে? এখানে কিছু লোক আমাকে বললো যে আপনি এখানে দাঁড়ান, বৃষ্টি থামলে আমরাও আপনার সাথে গিয়ে খুঁজে আনবো। কিছু লোক মাকে সান্ত্বনা দিয়ে ওখানে দাঁড় করিয়ে রেখেছিল বৃষ্টিটা একটু কমার অপেক্ষায়।
কিন্তু আমি মাকে বললাম, তুমি যাওনি জঙ্গলে আমাকে ডাকতে? এটা শুনে আমি মাকে বললাম, এ কি বলছো তুমি? তুমি তো আমাকে পথ দেখিয়ে নিয়ে এলে জঙ্গল থেকে। মা তো শুনে অবাক। আমি আমি কখন গেলাম? এই বৃষ্টিতে আমি যাবোই বা কি করে জঙ্গলের ভেতরে? এই শুনে মা আবার কান্নাকাটি শুরু করলো আর বলল, কি বলছিস তুই? কি যা তা বলছিস? আমি কি করে যাবো তোকে আনতে? এখানে কেউ তো ভেতরে যেতেই দিচ্ছিল না। আমি তো যাইনি তোকে আনতে ভেতরে। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। কিন্তু আমি তো কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমি তো স্পষ্ট মাকে দেখেছি। মাই তো আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো জঙ্গল থেকে বাইরে। এই ঘটনাটা কি ঘটলো? কিভাবে ঘটলো? এর বিবরণ আজও আমার কাছে স্পষ্ট নয়। যদি মা জঙ্গলের ভেতর না গিয়ে থাকে তাহলে কে গেছিল? কে আমাকে পথ দেখিয়ে জঙ্গল থেকে বার করে আনলো? কে ছিল সেটা? তাহলে শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি পড়ে তুমি কিছু বুঝতে পারো তাহলে আমাকেও জানিও, এবং ভালো লাগলে তোমার পরিবারকে শুনিও। অনেক ভালো থেকো শুভঙ্কর, ভালোবাসা রইল। ভাবনাচিত পরিবারকে এগিয়ে নিয়ে যাও। যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা তোমাকে সাপোর্ট নিশ্চয়ই করব। আর আরো ঘটনা আছে আমার কাছে, যদি তুমি শুনতে ইচ্ছুক থাকো জানিও। আরো ঘটনা তোমাকে আমরা পাঠাবো। খুব খুব ভালো লাগলো যে ঘটনাটা। সত্যি বলছি, মানে এরকম ঘটনা শুনবো আমি এক্সপেক্ট করিনি, বাট এরকম ঘটনা আমাদের চ্যানেলে খুব রেয়ার এসছে, যেখানে সত্যি এরকম একটা ব্যাখ্যাহীন সিচুয়েশন জাস্ট ভাবা যায় না। আর ব্যাখ্যা দিতে গেলে আমি একটু কনফিউজ হয়ে যাব, কারণ আমার কাছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার নয়। বিকজ কি সত্যি তো ওরকম ভয়ঙ্কর বৃষ্টিতে জঙ্গল থেকে কে ডেকে নিয়ে এলো? আর এরকম ঘটনা কিন্তু যার সঙ্গে ঘটে বা যে সেই স্পটে থাকে না, সে সব থেকে বেশি উপলব্ধি করতে পারে। আর জাস্ট এটা একটা ভাবার মতো ব্যাপার যে কি অবাক কর নাই একটা বিষয়, যখন তুমি দিশাহীন হয়ে পড়েছো, হঠাৎ কেউ তোমার সেই অন্ধকারে আলোর মতো এসে তোমাকে পথ দেখিয়ে দিল। কি অবাক লাগে না ভাবলে? দেখে তুমি কি ব্যাখ্যা দেবে? ভূত, ভগবান, অলৌকিক শক্তি, এই জিনিসগুলোর সত্যি কোনো ব্যাখ্যা হয় না। এরম ঘটনা কিন্তু আমার আরো চাই তোমাদের সকলের থেকে। তাই যারা যারা শুনছো, শুনতে ভালো লাগছে, লাইক করো, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো আমাদের ঘটনাগুলোকে। আমাদের অ্যালবামগুলো শোনো, আশা করছি ভালো লাগবে। আমরা স্পটিফাইতে অ্যাভেলেবেল আছি। একটু গ্যাপ হয়ে গেছে, বাট আমরা আবার স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি খুব শীঘ্রই। তাই স্পটিফাইতে আমাদের ফলো করে দিতে ভুলো না। এবং ভালো লাগলে শেয়ার করো একটু বেশি বেশি করে। কমেন্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু আমাদের বুঝতে সুবিধা করে যে আমরা আরো কি ইমপ্রুভ করতে পারি। তোমরা রেটিংস দাও আমাদেরকে যে তোমাদের কেমন লাগছে, আরো কি ইমপ্রুভ করলে আরো ভালো লাগবে। আমরা ইমপ্রুভ করার যথেষ্ট ট্রাই করছি, আর আমরা করবো। আরো জিনিসটাকে আমরা নতুন নতুন জিনিস আমরা ট্রাই করবো ভাবনা দিতে। আর খুব শীঘ্রই অনেক বড় আপডেটস আসতে চলেছে ভাবনা দিতে, যেগুলো আমরা যে প্ল্যানিং করছি, আমাদের পুরো টিম কাজ করছে সেইগুলোর উপরে। খুব শীঘ্রই আমরা আনতে চলেছি। চলো কথা বাড়াবো না, সকলকে আমরা থ্যাঙ্কস জানাবো যারা আমাদের সাপোর্ট করছো, আমাদের ভালোবাসা দিচ্ছ। আর যারা নতুন তারা সাপোর্ট আর ভালোবাসা দিতে ভুলো না। ভাবনাদিদের পাশে থাকো, ভাবনাদিকে ভালোবাসো। তাহলে চলো এখানে শেষ করছি আজকের এপিসোডটাকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মনে করে, একদম মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।